জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্বে সহৃদয় সুপরিচালনায় জনগণ যখন দেশে দেশে মানে তৃতীয় বিশ্বের দেশসমূহে যেগুলো ঔপনিবেশিক শক্তির নিগড়ে বাঁধা পড়ে গিয়েছিল, সেই ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার সমূহে জনগণ যখন সেই ঔপনিবেশিক শক্তিকে বিতাড়িত করল, তখন জাতীয় দিশারি নেতৃবৃন্দের সচেতন দিক নির্দেশনায় জাতীয় মুক্তির লক্ষ্য ঘোষিত হয়, নির্ধারিত হয় সমাজতন্ত্র। জাতীয় বিকাশের লক্ষ্য ঘোষিত হয় সমাজতন্ত্র, এবং এই সমাজতন্ত্র দেশে দেশে সংবিধানে সন্নিবেশিত হয়। আমাদের দেশেও সেটা হয়েছিল, সেটা আমরা গত এপিসোডে কিন্তু একটু বলেছিলাম। এতে বিশ্ব সমাজতন্ত্র পরিপুষ্টি লাভ করে। তদুপরি উত্তর কোরিয়ায়, মঙ্গোলিয়ায়, আমেরিকার দোরগোড়ায়, কিউবাতে, ভিয়েতনামে যখন সমাজতান্ত্রিক বিপ্লব সংসাধিত হল, তখন বিশ্ব সমাজতন্ত্র শুধু পরিপুষ্টই হল না, বিস্তৃতও হল। এতে বিশ্ব পুঁজিবাদ খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তো সমাজতন্ত্রকে অঙ্কুরেই বিনষ্ট করার জন্য কর্মসূচি নিয়েছিল, ন্যাটো গঠন করেছিল, কিন্তু তা তো হয়ে ওঠেইনি, বরং এখন আরও বিস্তৃত ধারায় সমাজতন্ত্র প্রবাহিত হতে শুরু করে। আবার বিশ্ব সমাজতন্ত্রের নেতৃত্ব দানকারী দেশ সোভিয়েত ইউনিয়ন এই কালেই মহাকাশ অভিযান শুরু করে, এবং মহাকাশ অভিযানে তাদের কিছু সাফল্যও আসে। কিছু কেন, ভালো মতোই তখনকার পরিস্থিতি অনুযায়ী ভালো সাফল্য আসে, এবং তা সারা পৃথিবীতে এমনভাবে প্রচারিত হতে থাকে যে পুঁজিবাদের থেকে সমাজতান্ত্রিক বিশ্ব অগ্রসর হয়ে আছে। এটা পুঁজিবাদী বিশ্বকে প্রায় গায়ে আগুন ধরিয়ে দেয়। তারা এক ভয়ঙ্কর কর্মসূচি নিয়ে মাঠে নামে। তারা দেশে দেশে জাতীয় মুক্তি আন্দোলনের দিশারি নেতৃবৃন্দকে হয় হত্যা অথবা ক্ষমতাচ্যুত করে চরম প্রতিক্রিয়াধর্মী শাসন প্রতিষ্ঠা করে। আমাদের দেশ থেকেই শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি নৃশংস
এবং কি নির্মমভাবে হত্যা করা হয় তা তাতে বিশ্ব স্তম্ভিত হয় এবং তা বিশ্ব বিশ্ব সকলেই তা জানে। শুধু তাই না, তার জাতীয় মুক্তি আন্দোলনের তার যারা সহযোগী ছিলেন তাদেরকেও হত্যা করা হয়। শুধু তাই না, সেখানেই থেমে থাকেনি তারা তার বালবাচ্চা সহ সমস্ত পরিবারকেই নিশ্চিহ্ন করে দেয়, দিয়ে তারা ঘোরতর প্রতিক্রিয়া শাসন কায়েম করে। জেনারেল জিয়াউর রহমানকে তারা ক্ষমতায় নিয়ে আসে। একই রকম ঘটনা ঘটে ল্যাটিন আমেরিকার, দক্ষিণ আমেরিকার চিলিতে। চিলির নির্বাচিত বামপন্থী কমিউনিস্ট প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে তারা হত্যা করে জেনারেল অগাস্ট পিনোশেটকে ক্ষমতায় নিয়ে আসে এবং এক ঘোরতর প্রতিক্রিয়া ধর্মী শাসন প্রতিষ্ঠা করে। ইন্দোনেশিয়ায় কর্নেল সুয়েকর্ণকে হত্যা করে কমিউনিস্ট এবং বামপন্থী প্রেসিডেন্ট হত্যা করে কর্নেল সুহার্তোকে তারা ক্ষমতায় নিয়ে আসে এবং রাতারাতি 1 লক্ষ কমিউনিস্টকে হত্যা করে। এই পরিসংখ্যানটি অনেক গবেষক অসম্পূর্ণ বলেছেন, এই কারণে যে গ্রামীণ এলাকায় কমিউনিস্ট পার্টির বা সুয়েকর্ণর পক্ষের বা সুয়েকর্ণ সমর্থক অনেক মানুষ, সমর্থক বা কর্মী যারা ছিল তাদেরকেও কিন্তু তারা হত্যা করেছিল। সেই হিসেবে পরিসংখ্যানটি তারা দাঁড় করান 5 লক্ষাধিক কর্মী বা কমিউনিস্ট হত্যাকাণ্ডে। মুসলিম জাহানে, আরব জাহানে এ পর্যন্ত জন্ম নেয়া সবচেয়ে শ্রদ্ধা পাত্র, আস্থাভাজন নেতৃত্ব মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের, গিনির আহমেদ সেকু তুরে, কঙ্গোর প্যাট্রিস লুমুম্বা, নামিবিয়ার সাম নুজোমা। আমি কয়েকজনের উদাহরণ উল্লেখ করলাম, মাত্র কয়েকজনের নাম উল্লেখ করলাম। এরকম আরও অনেক তারা হত্যাকাণ্ড ঘটায় এবং দেশে দেশে তারা প্রতিক্রিয়ার শাসন কায়েম করে। আমরা প্রতিক্রিয়ার শাসন যে তারা কায়েম করেছিল তা একটু আলোচনা করলেই সেটা পরিষ্কার বোঝা যাবে। তারা এখন অদ্যাবধি, মানে আজ পর্যন্ত, আমি ঠিক যে সময় এই বক্তৃতাটি পেশ করছি তখন পর্যন্ত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা সকাল বিকাল এই আমাদের দেশ এবং এই রকম দেশগুলোতে, যে সমস্ত দেশগুলোতে তারা একসময় চেপে বসেছিল, ঔপনিবেশিক শাসন শোষণকে চাপিয়ে দিয়েছিল, সে সমস্ত দেশগুলোতে এখনও সকাল বিকাল তারা নাস্তা করেন আমাদের দেশের কর্মকর্তাদের সাথে। তাদের কর্মকর্তারা আমাদের কর্মকর্তাদের সাথে পরামর্শ করতেই থাকেন। কি তার মূল বিষয়টি হলো যে কাঠামোগত সংস্কার বিষয়টি আমি একটু
একটু আমাদের দেশের উদাহরণ দিয়ে আমি একটু খালি পরিষ্কার করার চেষ্টা করব, এবং এটা সব দেশে দেশেই ঘটেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে ভারী শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোগ বা শিল্প কলকারখানাগুলো রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, অর্থাৎ রাষ্ট্রীয় খাতে নিয়ে নেওয়া হয়। ব্যাংক, বিদ্যুৎ, বিমা সবগুলো রাষ্ট্রীয় খাতে নেওয়া হয়। এরকম কিন্তু সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোতে সবগুলোতেই কম বেশ নেওয়া হয়েছিল। এগুলো আমি আরও পরের প্রসঙ্গ আসবে, তখন ধীরে ধীরে সেটাকে পরিষ্কার করব। এই যে রাষ্ট্রায়ত্তকৃত খাতকে, এক কথায় বলতে রাষ্ট্রীয় খাতকে মানে ব্যক্তি মালিকানায় দিয়ে দেওয়াটাই প্রধানভাবে তাদের কাঠামোগত সংস্কারের মূল কর্মসূচি। এখানে যেটা ঘটেছিল জেনারেল জিয়াউর রহমানের আমলে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে লোন নিয়ে, ঋণ নিয়ে, সেই অর্থে রাষ্ট্রায়ত্তকৃত শিল্প কলকারখানাগুলো পানির দামে দিয়ে দেওয়া হয় ব্যক্তি মালিকানায়, এবং এইভাবে একটা লুটেরা ধনিক শ্রেণীর সৃষ্টি করা হয়। শিল্পোদ্যোক্তা তৈরি করা হয়, শিল্পপতি, পুঁজিপতি। যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মালিকগুলো একটা শিল্প বাহিনীর মালিক, যারা যে বুর্জোয়া সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছে। এটা তার আমল থেকে শুরু করে এরশাদের আমলে ঘটেছে এক এক নামে। প্রথম দিকে ছিল পুঁজি প্রত্যাহার, ডিইনভেস্টমেন্ট, পরে বেসরকারীকরণ, তারপর এখন তো সরকারের একটা বিশেষ মন্ত্রণালয়ই আছে এ বিষয়ক, যে রাষ্ট্রায়ত্তকৃত খাতে সব কিছু বেসরকারি খাতে নিয়ে যেতে হবে। এবং এটি হলো মূলত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা যে সকাল বিকাল নাস্তা খাচ্ছেন আমাদের দেশের কর্মকর্তাদের সাথে, মূল কথা হলো এটা। কিন্তু এখানে আমি আরেকটি তথ্য যোগ করতে চাই, তারা তো সব বিষয়ে খবর রাখে না। এই খবরগুলো তাদেরকে দেয় কারা? আমি তাদেরকে এভাবে বলতে চাই না, কিন্তু জীবনানন্দ দাশ তাদেরকে বলেছিলেন নাগরিক ভাঁড়। মানে এই যে গবেষক এবং বিশেষজ্ঞের দল, বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান তারা গড়ে তুলে সেখানে বসে বসে শুধু এই কাজটাই তারা করছেন। কি কাজটা করছেন? যে কোথায় কতটুকু এখনো রাষ্ট্রায়ত্ত খাতে আছে, সবটুকু। শুধু তাই না, জনগণের সুবিধার জন্য যেন রাষ্ট্রীয় কোনো সহযোগিতায় না থাকে, এটি হলো কাঠামোগত সংস্কারের প্রধান কথা। এই কাঠামোগত সংস্কারের ফলে আমি আর একটু বলি, এই যে 1992-তে খালেদা জিয়ার আমলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, এশিয়ার মধ্যে তো সর্ববৃহৎ, সকলেই জানে যে আমাদের আদমজি জুট মিল বন্ধ করে দেয়া হয়।
এখন এই যে আরেকটি এই যে রাষ্ট্রায়ত্ত খাত থেকে ব্যক্তি খাতে যাওয়ার আরেকটি ফলাফল আছে, তা হলো যেখানে ধরুন এই যে আমাদের আদমজি জুট মিলের উপরে, এটি আমার কথা নয়, মন গড়া কথা নয়, এটি বিভিন্ন সময় প্রকাশিত পরিসংখ্যান বা রিপোর্ট, প্রতিবেদন সাংবাদিকরা কখনো বলেছেন, এমনকি সরকার থেকেও দেওয়া হয়েছে। যখন বিরোধী দলে থাকে যারা, তারা এগুলো দাবি করে, বলে, হ্যাঁ, সরকারে গেলে আবার সেগুলো ভুলে যায়, সেটা আলাদা কথা। আমি রাজনীতির কথা বলতে চাই না, রাজনীতি করতে আমি বসিনি, আমি ইতিহাসটুকুই শুধু বলতে চাচ্ছি যে এই ব্যক্তি খাতে যখন যায় একটা শিল্প, তখন সেখানে হয়তো যেমন আমি যেটা বলছিলাম, আদমজি জুট মিলের উপর কম পক্ষে 1 কোটি মানুষ সে জীবিকা বা সেভাবে বলা যেতে পারে কর্মসংস্থান নির্ভরশীল ছিল পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। এইভাবে দেখা যায় যে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে, যেখানে রাষ্ট্রায়ত্ত খাতে হয়তো 100 জন শ্রমিক কাজ করত, সেখানে দেখা যায় ব্যক্তি খাতে গেলে মাত্র 20 জন শ্রমিককে দিয়ে ওই 100 জনের কাজ করানো হচ্ছে। এটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীব্যাপী পুঁজিবাদী দেশসমূহে এটি সাধারণ নীতি, সাধারণ নিয়ম। এই যে তাহলে এখন কি দাঁড়ালো, এই উদ্বৃত্ত জনশক্তি কোথায় যাবে, কোথায় গেল, তার একটি হিসেব নিকেশ কিন্তু আমরা এখন নেব এবং নিতে আমাদের হবে। এই আজকে যে অস্থিরতা দেখা যাচ্ছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই, এই যে ভূমধ্যসাগরিক যুবকেরা, তরুণরা, তারা ভিক্ষা করতে যায়নি, ভিক্ষা করতে চায় না। আমাদের দেশের মানুষ কোনোদিনই ভিক্ষা করতে যায়নি, এসেছে ওই ইউরোপীয়রাই ভিক্ষা করতে এসেছিল এক সময়। যাই হোক, আমি সেটাও বলতে চাই না, আমি আবার হয়তো এখানে হয়তো রাজনৈতিক কথাবার্তা চলে আসবে, হয়তো আমি আবেগের বশে কোনো কথা বলেও ফেলতে পারি, এই বিষয়টাও আমি বলতে চাই না। যে এই যে এখন এই যে উদ্বৃত্ত জনশক্তি, এই উদ্বৃত্ত জনশক্তি নিয়ে পুঁজিবাদী বিশ্বের একটি রাজনীতি আছে। সেই রাজনীতিটা হলো এই যে হয়তো ওই একই কাজ, হয়তো ওই এখানে যে কাজ করত একজন শ্রমিক, ওই একই কাজ হয়তো অন্য একটি দেশে সে করবে, কিন্তু এখন বিষয়টি দাঁড়ালো এই যে ওই দেশে গিয়ে কিন্তু সে টু শব্দটি করতে পারবে না। আমি একটু আর একটু এই বিষয়টি একটু ভেঙে চুরে একটু বিস্তৃত না বললে বিষয়টি পরিষ্কার হবে না। যে এই যে একটি উদাহরণ দিই, তারা এমনভাবে প্রচার দেয়, এই সিঙ্গাপুর এতটুকু দেশ, এত কটা মানুষ, সেই দক্ষিণ কোরিয়ার কথা বলে, তারা তাইওয়ানের কথা বলে, এই সমস্ত দেশগুলোতে শিল্প কলকারখানা যা আছে তা আছে, যাই হোক আর কি, সেটা কীভাবে কেন সেখানে রাজনীতি আছে, আমি রাজনীতির কথা বলতে চাই না। তো এই গত করোনার সময় 70 ফিটের একটি ঘরে 70 জন মানুষ ছিল, যেখানে 3 ফিট, তারাই বলছিল যে 3 ফিট দূরত্বে মানুষকে থাকতে হবে, রাত দিন থাকতে হবে সেই শ্রমিকেরা। এইভাবেই কিন্তু শ্রমিকরা থাকে, তবু সেখানে তারা টু শব্দটি করতে পারে না। শুধু এটি অদক্ষ শ্রমিকের কথা বলছি না, আমি দক্ষ শ্রমিকদের কথাও বলবো, সেটি পরে বলছি, কিন্তু তার আগে আরেকটি কথা, ওই কথাটি বলতে বলতে শেষ করে ফেলেছি, যে কিভাবে যে উদ্বৃত্ত জনশক্তি আজকে অস্থিরতা, কোথায় যাবে, কোথায় একটা কাজ পাবে, কোথায় কি পাবে। এখানেও আবার
অনেক রকম ওই যে তাদের কাঠামোগত সংস্কারের মূল কথা হলো যে জনগণ যেন রাষ্ট্রীয় কোনো সুবিধা না পায়। এখানে যদি রাষ্ট্রীয় খাতে যদি সেই উদ্বৃত্ত জনশক্তিকে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব এই সমস্ত দেশগুলোতে যেগুলোতে তারা যে এটা অনেক বড় ব্যাপার, আমি অতখানি বলতে চাই, সেগুলোতে তারা যাওয়ার সময় যদি রাষ্ট্রীয় খাতে তাদেরকে পাঠানো হতো, কিন্তু কি হচ্ছে যে ভিটে মাটি উচ্ছন্ন করে দালালদের মাধ্যমে পাঠানো হচ্ছে, বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো হচ্ছে। এখানেও তারা কেউ থাকতে পারছে, কেউ থাকতে পারছে না, কেউ কাজ পাচ্ছে, কেউ পাচ্ছে না, কত রকমের জুলুম হচ্ছে এই উদ্বৃত্ত। আমি বলছি যে মূল বিষয়টি আমার দেখানোর উদ্দেশ্য হলো যে এই যে উদ্বৃত্ত জনশক্তির অস্থিরতাটা, আমি একটি উদাহরণ নেওয়াটা অবশ্য আমি খুব যুক্তিযুক্ত মনে করি না, দু একটা উদাহরণের মাধ্যমে। যেমন ধরুন যে আমাদের দেশের নারী শ্রমিকরাও কিন্তু সৌদি আরবে যাচ্ছে, কিন্তু তারা সেখানে কিভাবে নাকানি চুবানি খেয়ে, কিভাবে অত্যাচারিত, নিগৃহীত, নিপীড়িত হয়ে তারা আবার ফিরে আসছে শূন্য হাতে, এইগুলো কিন্তু জানা। কিন্তু আমি কি জন্য একটু আগে বলছিলাম যে নাগরিক ভাঁড়েরা কিন্তু এগুলো নিয়ে হইচই করে না, কিন্তু কোথায় কতখানি থেকে গেল রাষ্ট্রীয় খাতে সেটাই তারা নিয়ে হইচই করে বেশি। এইগুলো, এই যে উদ্বৃত্ত জনশক্তি আমাদের মধ্যপ্রাচ্যে গিয়েছে, আমি একটু আগে বলছিলাম, কথাটি আবার হয়তো রিপিট হবে, তবুও বলা দরকার, পরিষ্কার হয়নি তখন বলাটা, যে ওই একই কাজ হয়তো করে ওখানে, কিন্তু ওখানে যখন করবে তখন সে ওখানে তার অভাব অভিযোগের জন্য ট্রু শব্দটি করতে পারবে না। বিক্ষোভ, মিছিল, এগুলো তো অনেক দূরের কথা। আমি একটু স্মরণ করিয়ে দিই আপনাদের যে প্রকৃতপক্ষে শেখ মুজিব নেতা হয়েছিলেন শেষের দিকে, এতে কোনোই ভুল নেই। হ্যাঁ, আমাদের জাতীয় মুক্তির নিশানায় শেখ মুজিব হয়ে উঠেছিলেন, এটা ঠিক, কিন্তু তার আগে আমাদের দেশের সচেতন জনগণ বহু লড়াই সংগ্রাম অংশগ্রহণ করেছিল। সেই লড়াই সংগ্রামগুলোতে এই তেজগাঁও শিল্প এলাকার শ্রমিকরা, ওই বাওয়ানি জুট মিলের শ্রমিকরা, আদমজি জুট মিলের শ্রমিকরা, টঙ্গীর শ্রমিকরা বিপুলভাবে অবদান রেখেছিলেন, মুক্তিযুদ্ধেও তারা অবদান রেখেছিলেন। কিন্তু আমি মূলত অস্থিরতাটা, এই যে উদ্বৃত্ত জনশক্তির ভিতরে যে অস্থিরতাটা, সেটাই আমি দেখাবার চেষ্টা করছি মাত্র। দেখুন, আমাদের দেশের শ্রমিকরা যখন মধ্যপ্রাচ্যে প্রচুর আছে, ওখানে যাচ্ছে, তাদের মধ্যে অনেকেই ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করে ভূমধ্যসাগরে ডুবে মরছে, এবং এটা মরছে কেবলমাত্র দালালদের জন্য। এই দালালদের মাধ্যমে তাদেরকে যেত। যদি রাষ্ট্রীয় খাত থেকে যদি এভাবে পাঠানোর কোনো ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু এই অবস্থাটার সৃষ্টি হতো না। কিন্তু কাঠামোগত সংস্কারের কথাই হলো যে রাষ্ট্র কোনো সহযোগিতা দেবে না। তো এই যে আবার আমি এখন অদক্ষ বলতে আসলে বোঝাচ্ছি যারা সরাসরি কায়িক শ্রমটা বিক্রি করে তাদের কথা বলছি। বিভিন্ন শিল্প কলকারখানাতে যারা কাজ করে, যে রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি বা এই ধরনের যারা, তাদের কিন্তু আরও দক্ষ শ্রমিক আছে। প্রথম কথা হচ্ছে কি, যে উন্নত বিশ্ব, এই যে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স বা ইতালি, নেদারল্যান্ড, এরা কিন্তু, বা কানাডা, এরা কিন্তু এই ধরনের শ্রমিক নেয় না।
নিবে কাদের, নিচ্ছে কাদের, তারা নিচ্ছে কাদের নিচ্ছে, যারা একটা নির্দিষ্ট অঙ্কের তারা তারা নির্ধারণ করে দেয় ওই নির্ধারণ করা সম্পদ যাদের এখানে আছে দেখাতে পারে, অথবা সেগুলো নিয়ে যাবে তারা ভবিষ্যতে তাদের এতে। এমনকি ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকেও তারা যখন নিয়ে যায় সেটাও ওই তখন এই শর্ত থাকে। আচ্ছা, এখন আরেকটি এখানে একটি তথ্যটা মজারই বটে, হইচই যে হচ্ছে না তাও না, অনেক দিন থেকেই হইচই হচ্ছে যে আমাদের জনগণের টাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার পর তারা ওখানে নিয়ে যাচ্ছে। কি কারণে নিয়ে যাচ্ছে? যে এই ডাক্তার ইঞ্জিনিয়ারদের ভেতর থেকেই বেরিয়ে এসেছিল অনেক মুক্তিযুদ্ধের সংগঠক বা সমাজতন্ত্রের কর্মী, তারা যাতে ওই সমস্ত দেশে গিয়ে তারা টু শব্দ করতে পারে না। আরও একটি কথা, যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বলছি যে উচ্চ দক্ষতা সম্পন্ন মানুষ ছাড়াও কিন্তু একদল যায়, আমেরিকায় যায়, অস্ট্রেলিয়ায় যায়, ফিনল্যান্ডে যায়। তারা ওখানে জীবনযাত্রা প্রণালীর যে ব্যয় অনেক বেশি আমাদের থেকে, মানে ওখানে যেটা ইনকাম করে তারা কোনোভাবেই দেশে নিয়ে আসার বা এখানে যেটা দেখতে পাওয়া যায় কিছু, সেটা হলো যে টাকার মানের দিক থেকে, কিন্তু ওখানে তারাকে সেইভাবে এমনভাবে রাখা হয় এবং সে নিয়ে তাদের উচ্চবাচ্য করার কোনো ক্ষমতা নেই। এক কথায় বলা যেতে পারে যে কাঠামোগত সংস্কারের প্রধান উদ্দেশ্য হলো যে আগের মতনই তারা মজুরি দাস বানিয়ে ফেলা এবং দাস বানিয়ে ফেলা। তো মজুরি দাসরা যখন, আমি তো বলেছি যে যখন আমাদের দেশে তারা যখন সংঘবদ্ধ থাকে তখন তারা রেভলিউশনারি ওয়ার্কার, বিপ্লবী সরবরাহ হয়ে ওঠার সম্ভাবনা যথেষ্টই থাকে এবং আগামীতে তো অবশ্যই আছে, থাকবে। কিন্তু এই ভয়টার জন্যই তারা তালেবান প্রতিষ্ঠিত করেছেন, তারা এই কাঠামোগত সংস্কারের নীতি নির্ধারণ করেছে যে তারা যেন কোনো সময় ফুঁসে উঠতে না পারে। এখানে এতগুলো তথ্য নিয়ে আসাটা অবশ্য কঠিন, এত বিস্তৃত হয়ে যাবে যে দেখে মনে হয় যে বিদেশে যে সমস্ত শ্রমিকরা যায় তারা ভালোই তো করে আসে। বিষয়টি এরকম না আসলে, তার কারণ ওখানে তারা বেশি দিন থাকতে পারবে না, এমন বিদেশ বিভুঁইয়ে তারা যে কষ্টবিষ্ট করে থাকে। আমি তো তার একটা উদাহরণ দিলাম যে এই করোনার সময় সিঙ্গাপুরে কীভাবে ছিল, এটা আমার মন গড়া কথা নয়, এটা তো প্রকাশিত হয়েছিল। তো এই যে তারা এতগুলো করেও কিন্তু পার পায়নি, জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করে বা ক্ষমতাচ্যুত করে কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে নিয়ে গিয়েও কিন্তু তারা পার পায়নি। দেশে দেশে ওই নেতাদের অনুসারী কিংবা জনগণ প্রগতিমুখী বিভিন্ন সংগঠনের মধ্যে নিজেদেরকে সামিল করেছে। বিশ্ব সমাজতন্ত্র তাদেরকে সারা পৃথিবীব্যাপী বিভিন্ন ফোরামে তাদেরকে সংগঠিত করেছে। যুব ফোরাম, ছাত্র ফোরাম, কৃষক ফোরাম, আরও অন্যান্য, আর এমনি তো কমিউনিস্ট ফোরাম আছেই।
এই কালেই একটি বিষয় উল্লেখ করলে বোঝা যাবে যে তারা যে পার পায়নি, এই কালেই লিবিয়া, আলজেরিয়া, ইরাক, এই সমস্ত দেশগুলোতে শুধু এগুলো না, আফ্রিকার অনেক দেশ আপনারা জানেন বা সকলেই জানে যে খুবই খনিজ সমৃদ্ধ। খনিজ সমৃদ্ধ তো অনেকেই আছে, কিন্তু মূল্যবান যে ধাতুগুলোর খনিজ সব কিন্তু এই আফ্রিকার এই সমস্ত দেশগুলোতে, উপকূলীয় অঞ্চলের দেশগুলোতে। তারা কিন্তু নিজের নিজের দেশে এই রাষ্ট্রায়ত্ত করেছিল। এগুলো তারা, আমি এখানে আবার একটি স্মরণ করিয়ে দিই, যদিও আমি ছেড়ে গেছি বোধ হয়, যে তারা মধ্যপ্রাচ্যের এই সমৃদ্ধ তেল বা অন্যান্য খনিজকে তাদের প্রভাব বলয়ে রাখার জন্য তারা ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেছিল সেই ন্যাটো গঠনের সময়। কিন্তু ট্রুম্যান ডক্ট্রিন কিন্তু সেটা সাফল্য লাভ করেনি, সফলতার মুখ দেখেনি। তো আমরা দেখি যে ওই সমস্ত দেশগুলোতে হয়ে গেল, যে তারা পার পায়নি। এই কাজে তারা অনেক রকমের বুদ্ধি পরামর্শ করতে থাকে, দিয়ে তারা কি করলো, যে সোভিয়েত ইউনিয়ন বা বিশ্ব সমাজতন্ত্রকে অস্ত্র প্রতিযোগিতায় নামতে বাধ্য করে। এই অস্ত্র প্রতিযোগিতার কালকে ওই যে আমি বলেছি যে গবেষকবৃন্দ বা তাদের পুঁজিবাদী বুদ্ধিজীবীরা কি কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, স্নায়ুযুদ্ধ, মানে এইভাবে বিবরণ দিয়ে তারা আসলে শ্রেণী সংগ্রামকে চেপে রাখতে চেয়েছিল বা চেপে রাখতে চায়, সবসময় চেপে রাখতে চায়। তখন কিন্তু তারা সমাজতন্ত্র তাদের মুখে খই ফুটত, তারা যে সমাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে, সমাজতন্ত্রকে যে পৃথিবী থেকে বিদায় দিতে হবে, এরকম সব সময় পুঁজিবাদী বিশ্বের নেতারাও যেমন বলতো, তেমনি তাদের এরাও বলতো, তাদের নেতাকর্মীরাও বলতো। তো এই যে তারা ঠান্ডা যুদ্ধ, কিন্তু তারা ঠান্ডা যুদ্ধ বলতো, কিন্তু এটাও তারা বলতো যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল বলে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় দেখাতো জনগণকে, এবং জনগণকে আবার পাশাপাশি তারা তো অপপ্রচার বা প্রচারে অনেক অগ্রসর, সবসময় তারা প্রচারে থাকে, যে তারা এটাই বোঝাতে চেয়েছিল জনগণকে যে সমাজতন্ত্র যদি পশ্চাদপসরণ না করে, অর্থাৎ জনগণ যেন সমাজতন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে না করে, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই, এবং তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা নিয়ে পুঁজিবাদী বিশ্ব যেমন তাদের নিজস্ব কর্মকৌশল নিয়ে অগ্রসর হয়েছে, ঠিক একইভাবে বিশ্ব সমাজতন্ত্র তাদের মতন করে অগ্রসর হয়েছে। তারা এটা বিবেচনা করেছে যে যেহেতু পুঁজিবাদের এই রকমের দৃষ্টান্ত আছে যে তারা অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল হিরোশিমা নাগাসাকিতে, তো কাজে তারা যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়ে সেরকম কোনো কিছু করবে না, এটা খুব জোর দিয়ে বলা যায় না। কাজেই বিশ্ব সমাজতন্ত্র সে নিয়ে ভাবনা চিন্তার মধ্যে ছিল যে
এই অস্ত্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নিয়ে গিয়ে পুঁজিবাদ যে যুদ্ধ সত্যি সত্যি বাঁধিয়ে দেবে না, এটা জোর দিয়ে বলা যায় না। কারণ তাদের সেই দৃষ্টান্ত আছে। তারা হিরোশিমা নাগাসাকিতে তারা তো অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল। তো যাই হোক, তবে এটাও ঠিক যে এটাও বাজছিল যে সারা পৃথিবীব্যাপী বাজছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে কেউই জিততে পারবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ জিততে পারবে না। এই সময়ের মধ্যে আবার মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সেই খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো তাদের নিজেদের খনিজ সম্পদগুলো রাষ্ট্রায়ত্তকরণ করে। কাজেই পুঁজিবাদী বিশ্ব একটা পথ খুঁজতে থাকে। এরপর থেকে আমরা শেষ পর্বতে তারা কিভাবে পথ খুঁজে পেল সেই পথটি নিয়ে এবং সেই পথ অগ্রসর হতে গিয়ে কী ফলাফল এসেছিল সেটা নিয়ে আমরা কথা বলে আমরা এই বক্তৃতায় শেষ করব। ধন্যবাদ সকলকে।